ওকে, তো নাম্বার 1 এরটা কি বলছে একটু দেখে নিই আমরা। বার্ষিক 10% সরল সুদের হারে 2 বছরে 100 টাকা সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অনুপাত কি হবে। তো এখান থেকে সরাসরি তো আমরা বের করতেই পারি, সরল সুদের সূত্র আমরা জানি এখানে। তো সেই সরল সুদের সূত্র অনুযায়ী আমরা এখানে যেটা বের করতে পারবো সেটা হচ্ছে একেরটা যদি আমরা দেখি তাহলে সরল সুদ যেটা হবে, একবারে লিখে দিচ্ছি, সরল সুদের সূত্র হচ্ছে PRT বাই 100। P বলতে এখানে 100, R বলতে এখানে 10, T বলতে হচ্ছে 2। সরল সুদ হচ্ছে এই টাকাটা, 100 কেটে গেল 20 টাকা। আর যদি আমরা চক্রবৃদ্ধি সুদ যদি বার করতে চাই তাহলে এটা হচ্ছে P ইন্টু 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার 2, সেখান থেকে 100 কে বিয়োগ করা হচ্ছে। কেন না, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটা সুদ আসল, তার থেকে যদি আসল বিয়োগ করে দেওয়া যায় তাহলে আমরা সুদ পাবো, জানি। 0 0 গেল, এটা লসাগু হয় 10, 10 প্লাস 1 অর্থাৎ 11/10, কমন যাচ্ছে 100, তাহলে এখানে হচ্ছে 11 স্কোয়ার, নিচে হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 1, তাহলে পাওয়া যাবে হচ্ছে গিয়ে, আবার এই দুটোর লসাগু হচ্ছে 10 স্কোয়ার মানে 100, 11 স্কোয়ার মানে 121, আর 10 স্কোয়ার মানে 100, এত টাকা। 100 গেল, আর 121 থেকে 100 বিয়োগ করলে হচ্ছে 21 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সরল সুদ হচ্ছে 20 টাকা, চক্রবৃদ্ধি সুদ 21 টাকা। আমাকে প্রশ্ন করেছিল কি, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অনুপাত। তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অনুপাত 20:21 আছে কোথাও অপশনে। অপশন সি হচ্ছে কি উত্তর। আশা করি বোঝা যাচ্ছে। না বুঝতে পারলে আনমিউট করে বলবে। আচ্ছা, চলে এসো দুয়েরটায়। দুয়েরটা কি বলছে দেখো। দুয়েরটা দেওয়া আছে দেখো, 9x স্কোয়ার মাইনাস 4 মাইনাস kx মাইনাস 4 ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণটি বীজদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। তো আমরা কি জানি, আমরা তো এই জিনিসটা জানি যে এই যদি আমাদের কোনো দ্বিঘাত সমীকরণ হয়, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এবং এই দ্বিঘাত সমীকরণটাকে ওই শ্রীধর আচার্য থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাই লক্ষ্য করে দেখো, এই যে b যেটা এখানে আছে, এই bটা যদি না থাকতো, bটা যদি শূন্য হয়ে যেত, তাহলে আমাদের বীজদ্বয় কি হতো, বীজদ্বয় এই দুটো সেম জিনিস হতো, অর্থাৎ b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, একটা প্লাস একটা মাইনাস, অর্থাৎ বীজদ্বয় সমান আবার বিপরীত চিহ্ন যুক্ত। অর্থাৎ বীজদ্বয় সমান আর বিপরীত চিহ্ন যুক্ত হওয়ার শর্তই হচ্ছে b0। তাহলে এখানে b এর জায়গায় কে বসে আছে, b এর জায়গায় বসে আছে এটা মাইনাস 4 মাইনাস কে। যেহেতু বলেছে বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে মাইনাস 4 মাইনাস কে ইকুয়াল টু 0 বলতেই পারি আমরা। এখান থেকে আমাকে কে এর মান বের করতে হবে, মাইনাস 4 প্লাস কে ইকুয়াল টু 0, তাহলে কে ইকুয়াল টু হচ্ছে 4। দেখো আছে নাকি কোথাও অপশনে, অপশনে বোঝা যাচ্ছে নিশ্চয়ই। নাম্বার 3 তে এসো।
নাম্বার 3 কি বলছে, অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ একটা অবশ্যই সূক্ষ্ম কোণ হয়। এটা আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ তো এটা হয়, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে ধরো এটা। তো এবার আমি যদি এখানে একটা তার ব্যাসার্ধ যদি টেনে নিই, এটা হচ্ছে তার ব্যাসার্ধ। এবার তার অর্ধবৃত্তস্থ কোণ মানে কোনটা বোঝা? অর্ধবৃত্তস্থ কোণ মানে এটা। এবার ওদের বক্তব্য হচ্ছে অর্ধবৃত্তস্থ অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তাংশস্থ কোণ, তাহলে ক্ষুদ্রতম বৃত্তাংশস্থ কোণ মানে তো এইটা হবে। তাহলে অবভিয়াসলি এই কোণটা যদি 90 হয়, তার থেকে ছোট, আর 90 এর থেকে ছোট কোণকে আমরা কি বলি? সূক্ষ্ম কোণই বলি। তাহলে এখানে অপশন হবে বি। নাম্বার 4 কি বলছে দেখা যাক। নাম্বার 4 দেওয়া আছে sin a plus sin b equal to 2। তো sin a plus sin b equal to 2, এই জাতীয় অঙ্কগুলোকে সবসময় যেটা ভাবতে হয় সেটা হচ্ছে যে আমরা জানি যে যে কোনো sin থিটা তার কোণানুপাত হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। তো এখানে sin a তাহলে সেটাও 0 থেকে 1 এর মধ্যে, sin b সেটাও 0 থেকে 1 এর মধ্যে, a আর b sin a আর sin b কে যোগ করে হচ্ছে 2, তার মানে ম্যাক্সিমাম 1 টাকে নিচ্ছে ওরা। তার মানে এখান থেকে sin এর ভ্যালু 1 হবে আর sin b এর ভ্যালু 1 হবে। তাছাড়া দুটো যোগফল কখনোই 2 হওয়া সম্ভব নয়। আর sin a এর ভ্যালু যদি 1 হয় তাহলে এর মান হবে 90 ডিগ্রি, sin b এর ভ্যালুও যদি 1 হয় তাহলে b এর মানও হবে 90 ডিগ্রি। তাহলে আমাকে এখানে বলেছে আবার sin a plus b এর মান বের করো। তাহলে sin a plus b মানে sin 180 হয়ে যাবে, কারণ 90 plus 90, তো 90 plus 90 হওয়া মানে সেটা হচ্ছে sin 180। তো এটা যদিও আমাদের আউট অফ সিলেবাস হয়ে যাচ্ছে, যদিও মনে রাখো sin 180 ডিগ্রির মান 0। তো এটাকে আমরা আউট অফ সিলেবাস বলতে পারি, আউট অফ সিলেবাস। কোন জায়গাটার জন্য? শুধুমাত্র এই জায়গাটার জন্য, কারণ এখনো 180 ডিগ্রিতে আমরা যাইনি, আমরা যা করেছি 0 থেকে 90 এর মধ্যে করেছি। তো এখানে অপশন আছে যখন দিয়ে দিতে পারি এটা আমরা। নাম্বার 5 কি বলছে? নাম্বার 5 বলছে একটা লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ আর উচ্চতাটাকে যদি অর্ধেক করা হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের কি হবে? সমান হবে, দ্বিগুণ হবে, অর্ধেক হবে না 4 গুণ হবে? তো আমরা যদি একটা লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধটাকে যদি r ধরে নিই, ব্যাসার্ধটাকে যদি r ধরে নিই, তার উচ্চতাটাকে যদি আমরা h ধরে নিই, তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল সেটা কি হওয়া উচিত? বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, এত বর্গ একক, এত স্কোয়ার ইউনিট। এবার আমাকে বলছে যে ব্যাসার্ধটা হয়ে যাচ্ছে গিয়ে দ্বিগুণ আর উচ্চতাটা হয়ে যাচ্ছে গিয়ে অর্ধেক। তাহলে ব্যাসার্ধটা যদি দ্বিগুণ হয়ে যায়, উচ্চতা যদি অর্ধেক হয়ে যায়, তাহলে সেকেন্ড টাইম যদি বক্রতলের ক্ষেত্রফল বের করি তাহলে সেটা কি হবে? ব্যাসার্ধটা হচ্ছে দ্বিগুণ 2r আর উচ্চতা হচ্ছে অর্ধেক মানে h/2। এখানেও 2 কেটে গেলে আলটিমেটলি এখানে সেই 2 পাই আর এইচই থাকে, মানে সেই এই থাকে। তাহলে a1 এর সঙ্গে a সমান, তার মানে আমরা বলতে পারি এটা যে সেই ক্ষেত্রে তাদের বক্রতলের ক্ষেত্রফলগুলো কি হবে? সমানই হবে। না বুঝতে পারলে কিন্তু বলবে। নাম্বার 6 কি বলছে দেখো, একটা শ্রেণীর n সংখ্যক সংখ্যার যৌগিক গড় x বার। তো যৌগিক গড় বলতে আমরা কি বুঝি? n সংখ্যক যেটা আছে, নাম্বার 6। তো যৌগিক গড় বলতে তো আমরা এটা বুঝি যে x বার ইজ ইকুয়াল টু সামেশন xi, অবভিয়াসলি যেখানে n সংখ্যক বলেছে i ইজ ইকুয়াল টু 1 to n, যেহেতু আমাকে n সংখ্যক বলেছে তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে i is equal to 1 to n by summation fi, এটাও 1 to n ই হবে,
যেহেতু n সংখ্যক পদ বলেছে। বেশ, তাহলে এবার এই যে ওপরে যে টার্মটা আছে এই টার্মটাকে যদি তাহলে আমরা ভাঙি, বাঁদিকে তো আমাদের x বার থাকছেই, অ্যাকচুয়ালি এটাকে ভাঙলে আমরা কি পাবো? উপরটাকে ভাঙলে পাবো হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস চলছে, চলতে চলতে n সংখ্যক পদ, তাহলে সবার লাস্টে xn, সবার যদি 10টা পদ থাকতো তাহলে সবার লাস্টে কি হতো? x10 হতো, তাহলে x10 এর আগে কি হতো? x9। তাহলে ঠিক তেমনি এখানে কি হবে? xn-1, আর নিচে হচ্ছে যে ওই n সংখ্যক পদ, তার মানে যোগ করলে তো এখানে nই পাবো, যেহেতু n সংখ্যক পদ দিয়েছে। আরো একটা কথা বলেছে দেখো, এই যে প্রথম n-1 সংখ্যক পদের যোগফল, অর্থাৎ এখান থেকে শুরু করে এতটার যোগফল দেওয়া আছে, দেখো বলেছে m। তাহলে আমরা এই যে পুরোটা আছে এইটার জায়গায় m বসিয়ে দিতে পারি, আর xn যেমন ছিল থাকলো, বাই n যেমন ছিল আছে, আর এদিকে x বার যেমন আছে আছে। তাই যদি আমরা কোনাকুনি গুণ করে দিই, আমাকে বলেছে xn টা কত হবে, তাহলে কোনাকুনি গুণ করলে m প্লাস xn is equal to n into x বার, তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি xn is equal to n into x বার মাইনাস m। আমাকে xn চেয়েছে, তাহলে xn পেলাম এটা, এটা দেখো কোথাও আছে নাকি অপশনে, এবার সেই a অপশনটাই হচ্ছে। তাহলে এখানে আমাদের লাস্টের তিনটে একই অপশন হলো। যদি না বুঝতে পারো কেউ বলবে আনমিউট করে, আর বুঝতে পারলে তো অসুবিধে নেই। তো আমরা নেক্সট পেজে যাই। নাম্বার 2, দুয়ের গুলো কি বলছে দেখি। তো দুয়ের গুলো বলছে এখানে, দুয়ের একেরটা কি বলছে? বলছে যে দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল, সেটা কি বলছে না যোগফল গুণফল একটা মূলদ সংখ্যা হলে করণীদ্বয় কি হবে ড্যাশ। তো এটা কিন্তু আমরা জানি, এটা করে এসছে আমরা, যে অনুবন্ধী করণীর শর্তই হচ্ছে এটা, মানে এখানে যে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে অনুবন্ধীকরণ। কেন না, মনে করে দেখো যে আমাদের প্রশ্ন আসে অনেক সময় যে √5 + 2 এর অনুবন্ধীকরণী কি হয়। এর অনুবন্ধীকরণী কিন্তু আমরা এইটাকে লিখি -√5 + 2 কে লিখি, আমরা কিন্তু কখনোই √5 - 2 কে লিখি না। কেন লিখি না তার কারণটা কি? কারণটা হচ্ছে এটাই, যদি এই দুটোকে গুণ করা যায় তাহলে এই দুটোকে গুণ করলে কত পাচ্ছ তুমি? 4 - 5 মানে 2 -√5, 2 + √5, a + b * a - b, মানে 4 - 5 মানে 1, 1 একটা মূলদ সংখ্যা। যদি তুমি এই দুটোকে যোগ করো তাহলে দেখো +√5 -√5 কেটে গেলে পাবে 4, 4ও একটা মূলদ সংখ্যা। অর্থাৎ যে দুটো সংখ্যাকে আমি পরস্পরের অনুবন্ধী বলছি তাদের গুণফলটাকেও মূলদ হতে হবে, তাদের যোগফলটাকেও মূলদ হতে হবে, যদি হয় তবেই তাদেরকে আমি অনুবন্ধী বলবো। কিন্তু তুমি এই দুটোকে দেখো, যদি এই দুটোকে যোগ করো তাহলে +2 - 2 কেটে যাবে, তাহলে √5 সেটা হয়ে যাবে 2√5, তাহলে √5 যেহেতু আছে তাহলে সেটা তো আর মূলদ সংখ্যা নয়, তাই আমরা এটাকে মূলদ বলতে পারি, এই অনুবন্ধী বলতে পারি না। তাহলে যেহেতু এখানে আমাদের প্রথম দুটো শর্তই স্যাটিসফাই করছে, অর্থাৎ যোগফলটাও আমাদের মূলদ সংখ্যা, গুণফলটাও আমাদের মূলদ সংখ্যা, তাই এটা হবে অনুবন্ধী করণী।
এখানে শুধু লিখতে হবে অনুবন্ধী। লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময় অবভিয়াসলি ব্যস্ত সম্পর্কই হবে। আমি যদি লাভটাকে যদি একই পেতে চাই, আমার 5 টাকা লাভ, আমি চাই টাকা ইয়ে করি না কেন, আমার 5 টাকায় লাভ হতে হবে। তো টাকা যদি বাড়িয়ে দিই তাহলে সময় কমতে হবে, আবার যদি সময় বাড়াতে চাই তাহলে আমাকে টাকা কমাতে হবে। তাই এটা ব্যস্ত সম্পর্ক সব সময়। না বুঝতে পারলে বলবে। আচ্ছা, চলো নেক্সট। ড্যাশ ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজটির বাইরে অবস্থিত। তো কোন একটা এমনি ত্রিভুজ যদি আমরা নিই, ধরো এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, এই ত্রিভুজের পরিকেন্দ্র মানে পরিবৃত্তের কেন্দ্র। তারপরে ধরো একটা সমকোণী ত্রিভুজ নিলাম, তারও একটা পরিকেন্দ্র আছে। তো যেমন ধরো প্রথমটার পরিকেন্দ্র যদি আমরা পরিবৃত্ত একটা যদি আঁকি এখানে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই যে বৃত্তটা, এই বৃত্তটার কেন্দ্রটা কোথায় থাকছে, ভেতরেই থাকছে কোথাও। কিন্তু যদি এখানে একটা বৃত্ত আঁকো, এটাকে যদি পরিবৃত্ত আঁকো, তাহলে দেখা যাবে কি না, তাহলে দেখা যাবে যে প্রথমটার ক্ষেত্রে তার পরিকেন্দ্র ভেতরে, এইখানে পরিকেন্দ্রটা আমরা জানি অতিভুজের ওপরে থাকে। তাহলে আমরা যদি একটা স্থূলকোণী ত্রিভুজকে এঁকে নিই, যেটা কথা ওরা বলেছে যে একটা স্থূলকোণী ত্রিভুজ, একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকতে গেলে আমাদের মোটামুটি এটা একটা স্থূলকোণী ত্রিভুজ, তাহলে এর যদি আমরা পরিবৃত্ত আঁকি না, তাহলে এই পরিবৃত্তটা কিন্তু যেটা কেন্দ্র হবে, সেই কেন্দ্রটা কিন্তু সব সময় কোথায় হবে না, সব সময়ের জন্য বৃত্তের আঁকাই যাচ্ছে না, যাই হোক সব সময় হবে কোথায় না, বৃত্তের বাইরেই অবস্থিত হবে কোথাও। তাই এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে ড্যাশ ত্রিভুজের বলেছে। তাহলে নাম্বার 3 যেটা হওয়া উচিত আমাদের, সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার পরিকেন্দ্রটা সবসময় ত্রিভুজের বাইরে অবস্থিত। নাম্বার 4 দেখো, আমরা এটা জানি যে এই যদি কোনো একটা বৃত্ত হয় এবং বৃত্তের তো একটা কেন্দ্র থাকবেই, সেই কেন্দ্র থেকে যে দুটো একটা চাপ ধরো এখানে নিয়ে নেওয়া হলো, এবং এই যে এইটা, এইখান থেকে এতটা, এটা যদি বৃত্তচাপকে এস ধরা হয়, এবং এই কোণটা যেটা হয় সেটা রেডিয়ানে যদি ধরি থিটা, এবং বৃত্তটার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমরা এখান থেকে কি লিখি, এস ইকুয়াল টু আর থিটা লিখি। তো এখানে প্রশ্ন করেছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের এস চাপ কেন্দ্রে, দেখো বৃত্তীয় মানে বলেছে কিন্তু থিটা কোণ উৎপন্ন করে। যদি এটা ষষ্ঠিক মানে বলতো থিটা কোণ, তাহলে কিন্তু আমাকে আবার এর তোমার একে রেডিয়ানে আনতে হতো, তাছাড়া কিন্তু পারতাম না আমরা। তাহলে আমার তাহলে শূন্যস্থানে আমাদের কত বসবে, আর থিটা বসবে শুধুমাত্র। নাম্বার 5, এটা গেল নাম্বার 4। নাম্বার 5 দেওয়া আছে কি, সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হাফ। তাহলে বলছে কি আমাদের না, তো আমরা জানি এটা যে কি জানি, যে এদিকে আমরা কি বলেছি যে সাইনের ক্ষেত্রে যখন এরকম কোণানুপাত দেওয়া থাকবে, যদি সেই কোণানুপাতের কোনো ভ্যালু এখানে থাকে তাহলে সেটাকে লিখে নেবে। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আমাদের বলেছে ট্যান থিটার মান কত, তাহলে আমরা এখান থেকে দেয়ারফর ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের ট্যান 60, আর ট্যান 60 মান হচ্ছে কত, √3। তাহলে আমরা শূন্যস্থানে কত বসিয়ে দিতে পারবো, আমরা শূন্যস্থানে √3 বসিয়ে দিতে পারবো।
বোঝাই যাচ্ছে। তারপরটা বলছে দেখো নাম্বার 6 কি বলছে যে 2 3 2 কে 5 3 সংখ্যা গুরুমান। এমনি ইন জেনারেলি এখানে 2 আছে একটা দুটো, আবার যদি আমি 3-এর দিকে তাকাই 3ও কিন্তু আছে একটা দুটো, তাহলে সেই হিসেবে সংখ্যাগুরু মান কিন্তু 2 3 দুটোই হবে, কিন্তু ওরা বলছে সংখ্যাগুরু মানটা 3, তাহলে ডেফিনেটলি কেটা কত হতে হবে, কেটাকে 3ই হতে হবে, 3 ছাড়া উপায় নেই। তাহলে নাম্বার 6 এখানে লিখে দিচ্ছি, কে সমান সমান যদি 3 না হয় তাহলে সংখ্যাগুরু মান 3 হওয়ার কোনো চান্স নেই। তো এটা সেভ করে নিই আমরা। নেক্সট পেজে যাই। নাম্বার 3 এবার। নাম্বার 3 নাম্বার 3 কি বলছে, একটা তো বুঝতেই পারছো যে এখানে যেটা বলছে সেটা হচ্ছে a বাই b ইজ ইকুয়াল টু 1। তো আমাদের 1টা তো একটা ধ্রুবক, তাহলে আমরা এখান থেকে তো এই জিনিসটা লিখি নাকি a প্রপোর্শনেট b। ওই যে সমানুপাতিক প্রমাণ করতে গেলে তো আমরা এরকম একটা ধ্রুবক নিয়ে আসার চেষ্টা করি সব সময়, আর এরকম অবস্থায় থাকা মানে a আর b অনুপাতটির সমানুপাত, তার মানে ঠিকই বলেছে ওরা, ভুল কিছু বলেনি। তাহলে এটা হচ্ছে ট্রু। নাম্বার 2 বলছে যে সুদের পর্ব 6 মাসের পরিবর্তে 1 বছর হলে চক্রবৃদ্ধি সুদটা বৃদ্ধি পাবে। তো আমি প্রথমত এখান থেকে ধার নিয়েছি, এটা 1 বছর, তাহলে আমার চক্রবৃদ্ধি সুদটা কি হবে, 1 বছরে গিয়ে আমি সুদ যেটা পাবো সেটার উপরে সুদ নির্ধারণ করব, কিন্তু আমি যদি 6 মাস পর পর পাই এখানে আমি একটা সুদ নির্ধারণ করব, এখানে তাহলে 1 বছর হলে আমি একটা সুদ নির্ধারণ করতে পারছি, কিন্তু 6 মাস হলে আমি কটা সুদ নির্ধারণ করতে পারছি, দুটো। তাহলে ডেফিনেটলি চক্রবৃদ্ধি সুদটা 1 বছর হলে বৃদ্ধি পাবে না, এটা ভুলভাল বলছে, তার মানে এটা হবে আমাদের ফলস। নাম্বার 3 একটা সমীকরণ দিয়েছে, সমীকরণের বীজদ্বয় বাস্তব। তো সমীকরণের বীজদ্বয় বাস্তব না অবাস্তব এটা ডিপেন্ড করে কিন্তু সেই শ্রীধর আচার্যের যে সূত্রটা আমাদের আছে, x ইকুয়াল টু সেই মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো এইখানে কিন্তু এই যে ভেতরের যে অংশটা আছে এই কিন্তু আমাদেরকে চিনতে সাহায্য করে যে কে আমাদের বাস্তব বীজ কে আমাদের অবাস্তব বীজ, এটাকেই বলা হয় নিরূপক, মনে করে দেখো। তাহলে আমরা এখানে নিরূপকটা বের করি, এর নিরূপকটা কত হচ্ছে দেখি। এই নিরূপকটা কি হবে, নিরূপক হবে এখানে b বলতে কত, দেখো b বলতে -2, তাহলে b বলতে -2 হচ্ছে b স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c, এটা ক্যালকুলেশন করে দেখো কি হচ্ছে, 4 মাইনাস 8, তাহলে 4 মাইনাস 8 মাইনাস 4 লেস দেন 0। তা লেস দেন যদি 0 হয় তাহলে বীজদ্বয় কি হবে, না বীজদ্বয় হবে হচ্ছে অবাস্তব, কিন্তু এটা কি বলেছে বাস্তব, তাহলে এটাও ঠিক বলেনি, তাহলে এটাও ভুল বলছে, তার মানে বীজদ্বয় হচ্ছে কি হবে অবাস্তব, কিন্তু ওরা বলছে বাস্তব, তাই ঠিক হচ্ছে না। আচ্ছা, আচ্ছা তাহলে এটা গেল নাম্বার 3। নাম্বার 4 এই টাইপের পরীক্ষায় দেওয়া ছিল, অধিকাংশই ভুল করেছে। নাম্বার 4 এরটা যেটা বলছে ওরা সেটা হচ্ছে মাথায় রাখবে যে এই যে সাইন স্কোয়ার, এই যে এখানে যেটা বলছে টোটালটাই কিন্তু থিটা, কস স্কোয়ার এখানে যেটা বলছে টোটালটাই কিন্তু থিটা, তাহলে এর ভ্যালু কিন্তু সেই 1ই হবে, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়, তাই এর ভ্যালু 3 কখনোই হতে পারে না, তাহলে এইটাও ফলস। নাম্বার 5 কি বলছে দেখা যাক। পরীক্ষায় তোমাদের 4 থিটা দিয়েছিল, এটা একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে
চোঙটির যে কোনো উচ্চতায় তার আয়তন আর তার বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হবে। তাহলে চোঙটার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 আর তার যে কোনো যদি উচ্চতা আমরা নিই, উচ্চতাটা যদি আমরা h ধরে নিই, তাহলে তার সেই ক্ষেত্রে প্রথম কথা আয়তন কত হচ্ছে, চোঙের আয়তন তো পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে তার আয়তন। আর তারপর হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। লক্ষ্য করে দেখো, এটাও আয়তনটাও 4 পাই এইচ পাচ্ছি, বক্রতলের ক্ষেত্রফলটাও কিন্তু 4 পাই এইচ পাচ্ছি। সাংখ্যমানটা কিন্তু সমান হচ্ছে। যদিও আয়তন আর ক্ষেত্রফল টোটালি ডিফারেন্ট দুটো জিনিস, তারা কখনোই সমান হতে পারে না, কিন্তু তাদের সংখ্যাটা সমান হতে পারে। এটার জন্য আমরা কি বলেছিলাম, কি বুঝিয়েছিলাম, যে 5 মিটার আর 5 বর্গ মিটার এটা কখনোই সমান নয় দুটো, বাট এই যে সংখ্যা যে দুটো আছে, সংখ্যা দুটো তো সমান, সেটাকেই বলা হয় সাংখ্যমান। তাহলে 5এরটা ঠিকই বলেছে, তাহলে এটা ট্রু। নাম্বার 6, পরিসংখ্যা বিভাজনে সংখ্যাগুরু মান নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য সমান নাও হতে পারে। এটা ওরা ঠিকঠাকই বলেছে, তার কারণ হচ্ছে আমরা যদি সংখ্যাগুরু মানের যদি সূত্রটার দিকে তাকাই, একজনও মানে ম্যাক্সিমাম ছেলে মেয়েই পরীক্ষাতে এই সংখ্যাগুরু মান মধ্যমা এগুলো করতেই পারেনি সূত্রের জন্য। তো সংখ্যাগুরু মানের যেটা সূত্র হচ্ছে, যেটা সংখ্যাগুরু শ্রেণী একটা নির্ধারণ করা হয়, তার নিম্ন সীমা প্লাস f1 মাইনাস f0 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু h, যেখানে f1 মানে হচ্ছে সংখ্যাগুরু শ্রেণীর পরিসংখ্যা, f0 মানে হচ্ছে সেই শ্রেণীটার আগের শ্রেণীর পরিসংখ্যা, f2 হচ্ছে সেই শ্রেণীটার পরের শ্রেণীর পরিসংখ্যা, আর h টা হচ্ছে ওই সংখ্যাগুরু শ্রেণীরই শ্রেণীদৈর্ঘ্য। তো সংখ্যাগুরু শ্রেণী যেটা হবে শুধু সেইটারই তো আমার শ্রেণীদৈর্ঘ্য চাই, এটা তো ইন জেনারেল শ্রেণীদৈর্ঘ্য নয়। তাহলে সংখ্যাগুরু মানের ক্ষেত্রে শ্রেণীদৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হতেই পারে, তাহলে এটা ট্রু। বোঝা গেল নিশ্চয়ই? তো এই পেজটাকে আমরা সেভ করে নিই। আসি আমরা 4 গুলো। তো 4 তো 6 পর্যন্ত আমাদের দেওয়া আছে। তো আমরা এখানে সবাই আবার একটু চেষ্টা করব, কারণ এমনি সময় তো চেষ্টা করি না আমরা, তাই এখন আবার চেষ্টা করব 4 6টা অঙ্ক করে তারপর আমরা আবার অঙ্ক। 1 নম্বরের অঙ্কটা একজনই পারলো, সৃজা। তো আমরা একটু দেখে নিই একেরটা কি হবে। বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার কত টাকার আমরা জানি না, 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা শুধু দিয়েছে 615 টাকা, তাহলে আসল কত? তাহলে যদি আমরা এখানে ধরে নিই, যে ধরি আসল হচ্ছে x টাকা, ধরে যাক আসল হচ্ছে গিয়ে x টাকা, তাহলে আসল যদি x টাকা হয় তাহলে ওকে, তো আমাদের 5% বলেছে চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে আমাদের 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কি হবে? প্রথমে আগে সুদ আসলটা বার করি, p into 1 plus r by 100 to the power 2, এবং তার থেকে বিয়োগ হচ্ছে কত? আসলটা। তো এটা হচ্ছে আমাদের তরফ থেকে, তো এখানটা একটু ক্যালকুলেশন করে নিতে পারি আমরা। 1 by 20 that is হচ্ছে x যদি কমন যায় এখানে হয়ে যাবে আমাদের 20 plus 1 that is 21 by 20 তার স্কোয়ার
মাইনাস 1। তো কি পাওয়া যাচ্ছে, এটাকে যদি আমরা আবার সলভ করি, আমাদের এখানে লসাগু হচ্ছে কত, লসাগু হচ্ছে 20 স্কোয়ার মানে 20 ইন্টু 20, এখানে হচ্ছে আমাদের 21 এর স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি 41 ইন্টু 1 নিচে 20 ইন্টু 20। তাহলে আমাদের তরফ থেকে এটা বেরোলো আমাদের চক্রবৃদ্ধি সুদ, আর ওরা চক্রবৃদ্ধি সুদ কত বলেছে, 615 টাকা। তো আমরা এখানে কি লিখতে পারি, প্রশ্নানুসারে x ইন্টু 41 বাই 20 ইন্টু 20 দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 615। তাহলে এখান থেকে x ইকুয়াল টু 615 ইন্টু 20 ইন্টু 20 বাই 41। এটা দিয়ে এটা কাটলে 15 হয়, 2 দুগুণে 4, 4 15 60, আরো দুটো শূন্য, তাহলে আসলটা হয়ে যাচ্ছে 6000 টাকা। বোঝা গেল? না বুঝতে পারলে আমাকে বলবে। আচ্ছা, তো এটা হলো নাম্বার 1। নাম্বার 2 কি বলছে দেখো, নাম্বার 2 বলছে এ একটা ব্যবসায় 8000 টাকা খাটায়, কয়েক মাস বাদে বি 10,000 টাকা দিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। তাহলে প্রশ্ন করেছে বি টাকা দেওয়ার 4 মাস পর এর লভ্যাংশ বি এর লভ্যাংশের দ্বিগুণ হয়। তো আমরা যদি ব্যাপারটাকে এরকম ভাবি যে নাম্বার 2 এ টাকা দিচ্ছে, বি টাকা দেবে, এ টাকা কিছুদিন আছে কিছু মাস যাওয়ার পর তারপরে বলেছে বি টাকা দিচ্ছে। এ প্রথমে শুরু করেছে 8000 টাকা দিয়ে, তারপরে বি দিচ্ছে 10,000 টাকা। এ শুরু করেছে এখানে 8000 টাকা দিয়ে, তারপরে এইখানটায় বি দিচ্ছে 10,000 টাকা, কিন্তু বি দেওয়ার 4 মাস পরে, এটা হচ্ছে 4 মাস, এই জায়গাটা যদি আমরা এক্স মাস ধরি, তাহলে এর টোটাল কত হচ্ছে 8000 এক্স, 8000 এক্স প্লাস 4, আর বি এর কত হচ্ছে 10,000 ইন্টু 4। যেটা বলতে চাইছে যে এর টাকা, এর লভ্যাংশ বি এর লভ্যাংশের দ্বিগুণ, তাহলে বি এর লভ্যাংশ যদি এটাকেই আমরা ধরে নিই, যদি সমান সমান করতে হয় একে, তাহলে এর সঙ্গে 2 গুণ করতে হবে, তাহলে 3টে শূন্য, 3টে শূন্য চলে গেল, 4 দুগুণে 8 ও চলে গেল, তাহলে এখান থেকে x প্লাস 4 ইজ ইকুয়াল টু 10। তাই x তো ধরেছিলাম এইখান থেকে এতটা, আর এটা তো 4, তাহলে টোটাল এর টাকা কত মাস কেটেছে, তাহলে প্রথমে হচ্ছে x প্লাস 4 হচ্ছে এর টাকা কেটেছে, এটা পেয়েছি 10। তাহলে আনসার হয়ে যাচ্ছে যে এর টাকা নিশ্চল কত মাস, 10 মাস। বোঝা গেল নিশ্চয়ই? না বুঝতে পারলে বলবে। চলে এসো নাম্বার 3-এ। নাম্বার 3 দিয়েছে দেখো যে p প্লাস কিউ is to root over pq that is equal to 2:1। ঠিক আছে, তো আমরা কি বলতে পারি এখানে, p plus q by root over pq is equal to 2/1। কোনাকুনি যদি গুণ করি আমরা এটাকে, তাহলে পাবো p plus q 2 into root over pq। দুদিকে যদি আমরা বর্গ করে দিই,
তাহলে পেয়ে যাব p প্লাস কিউ এর হোল স্কোয়ার 2 ইন্টু রুট ওভার পি কিউ এর হোল স্কোয়ার। সো ডান দিকেরটা কত পাচ্ছি আমরা? ডান দিকেরটা পাচ্ছি হচ্ছে 4pq। 4pq কে যদি আমরা এখন বাঁ দিকে নিয়ে আসি তাহলে p প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস 4pq ইকুয়াল টু 0। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, দ্যাট ইজ a মাইনাস b হোল স্কোয়ার 0। তাহলে p মাইনাস q হচ্ছে 0। তাহলে p হচ্ছে q। আমাকে বলেছে p বাই q, অর্থাৎ p ইস টু q চেয়েছে। তাহলে এখান থেকে p বাই q হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি p ইস টু q দ্যাট ইজ ইকুয়াল টু 1:1। বোঝা গেল নিশ্চয়ই? নাম্বার 4 ঋতিকা করে পাঠিয়েছে, মোটামুটি ঠিকই মনে হচ্ছে। একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল তাদের যোগফলের 3 গুণ। তো যদি আমরা বীজদ্বয়কে যদি আলফা ও বিটা ধরি তাহলে এই যে সমীকরণটা আছে, সমীকরণটার রেসপেক্টে আমরা কি বলতে পারি? আলফা প্লাস বিটা সমান সমান এমনি সূত্র কি মাইনাস বি বাই এ। তো এখানে বি বলতে দেখো, বি বলতে কিন্তু এই টোটালটা, বি বলতে কিন্তু মাইনাস এম মাইনাস 3। তাহলে মাইনাস অফ মাইনাস বি, তাহলে কি হয়ে যাবে? ওটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে বি মাইনাস বি হয়ে গেল বাই এ। এ বলতে কত? এ বলতে এম মাইনাস 2। আর আলফা বিটা কত পাচ্ছি? সি বাই এ। সি বলতে কত এখানে? সি বলতে এম প্লাস 1 আর এ বলতে তো এম মাইনাস 2। প্রশ্নানুসারে কি বলছে? সমীকরণের গুণফল যোগফলের 3 গুণ। তাহলে সমীকরণের গুণফল যোগফলের কত গুণ? না 3 গুণ। তো আলফা বিটার জায়গায় ভ্যালুটা বসিয়ে দিই, এম প্লাস 1 বাই এম মাইনাস 2। এদিকে এম মাইনাস 3 বাই এম মাইনাস 2 ইন্টু 3। এম মাইনাস 2 এম মাইনাস 2টা কেটে যায়। কেন কেটে যায়? না যেহেতু এম মাইনাস 2 নট ইকুয়াল টু 0। কারণ মনে করে দেখো যে দ্বিঘাত সমীকরণের যেটা শর্ত থাকে, শর্তটা কি? যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এ নট ইকুয়াল টু 0 বলে তো, তাহলে এখানে এর জায়গায় বলে আছে এম মাইনাস 2, তাহলে এম মাইনাস 2 নট ইকুয়াল টু 0। তাহলে এম মাইনাস 2 নট ইকুয়াল টু 0 মানেই কি? তাহলে এইটাকে কাটা যায়, নিচে নিচে যেহেতু আছে। তাহলে এবার এটা গুণ করে দিলে কত পাচ্ছ দেখো, m plus 1 that is equal to 3m minus 9 বা m minus 3m minus 9 minus 1 বা তাহলে m এর মান হচ্ছে কত? 10/2 5। তাহলে m এর ভ্যালু হচ্ছে কি 5। তাহলে রীতিকারটা প্রসিডিওরটা সেম ছিল, আনসারটা কিন্তু মেলেনি বাবা। তো এখানে আর হবে না, তো এই পেজটা আমরা সেভ করিনি। স্যার আমার অঙ্কটা ভুল হয়েছিল। 5 আর 6, তাহলে এই দুটোকে আমরা তুলে নিই। তো নাম্বার 6 কি বলছে দেখো, ত্রিভুজ এবিসি এর এ সমকোণ। তো ত্রিভুজ এবিসি এর এ সমকোণ, ধরা যাক এটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ, এ সমকোণ, তার মানে এটাকে এখানে দিলে বি এখানে, সি এখানে।
আর কি বলছে AB is to AC, AB is to AC দেওয়া আছে কত আমাদের, AB is to AC এটা দেওয়া আছে আমাদের 3:4, তার মানে আমরা এটা বলতে পারি যে AB by AC হচ্ছে গিয়ে 3/4 থাকলো এটা। AD is equal to আবার বলেছে 8 সেন্টিমিটার, A থেকে BC বাহুর উপর AD লম্ব টানা হয়েছে, আচ্ছা এটা লম্ব আছে, তাহলে A থেকে BC বাহুর উপর AD এটা লম্ব টেনে নিলাম আমরা, এটার নাম হচ্ছে D, দিয়ে বলেছে AD হচ্ছে দেওয়া আছে 8 সেন্টিমিটার, তাহলে আমাকে প্রশ্ন করেছে BD এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বোঝাই যাচ্ছে পরিষ্কার যে এটা একটা ওই সদৃশকোণী ত্রিভুজ দিয়ে যা হওয়ার হবে। এই ত্রিভুজটার 90 ডিগ্রি কোণ এটা, এই ত্রিভুজটার 90 ডিগ্রি কোণ এটা, এই কোণটা সাধারণ কোণ, দুটো ত্রিভুজের মধ্যে এই কোণটা পড়ে আছে, আর আমরা জানি যে তোমার এই কোণটার সঙ্গে অবশিষ্ট কোণ এটা সমান হবে। তাহলে এই যে জিনিসগুলো থেকে আমরা লিখে দিতেই পারি এখানে যে ত্রিভুজ ABD সেটা সদৃশ ত্রিভুজ ABC। তাহলে এখানে AB বাই AC কে যদি আমরা লিখি, এখানে যদি আমরা AB বাই AC কে লিখি এই ত্রিভুজটার ক্ষেত্রে AB টা এই ABC ত্রিভুজের C কোণটার বিপরীত বাহু, এই বড় ত্রিভুজের C কোণের সঙ্গে ছোট ত্রিভুজের এই কোণটার সমান, তার বিপরীত বাহুকে BD, তাহলে AB এর জায়গায় এখানে BD বসবে। AC হচ্ছে এই যে কমন কোণটা যেটা তার বিপরীত বাহু, তাহলে এই ত্রিভুজের তো বিপরীত বাহু কি হয় AD, তাহলে এখানে AD বসবে, নিশ্চয়ই বুঝতে পারলে ব্যাপারটা। তাহলে এখানে BD is equal to AD, AB by AC, AB by AC দিয়েছে কত 3/4 ইন্টু AD দিয়েছে 8, তাহলে 4 দুগুণে 8, তার মানে BD এর মান হচ্ছে কত 6 সেন্টিমিটার। এনিওয়ে, তো এই ক্লাসটা আমরা এখানেই শেষ করছি।